শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নানা মতের মানুষের সমন্বয়ে গঠিত হলো রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। প্রবীণ ও অভিজ্ঞদের ছাড়া রাজনীতি কতটা গতি পাবে তা নিয়ে রয়েছে আলোচনা। দলটির নেতারা বলছেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নিবে নাগরিক পার্টি। তবে শেখ হাসিনার বিচার তাদের মূল দাবি। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। ছাত্র জড়তার গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিন রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ে নানা পথ এবং মতের মানুষের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজপথে নেতৃত্ব দেয়া তরুণদের অন্যতম একটা অংশ মিলিয়ে মূলত গঠিত হয়েছে রাজনৈতিক এই দল। তাই ২৪-এর পরে নতুন আশঙ্কার জন্য নতুন একটি রাজনৈতিক দল প্রয়োজন। সেই লক্ষ্য থেকে আমরা রাজনৈতিক দল করেছি, করার দায় অনুভব করেছি। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে জনগণকে ক্ষমতায়িত করা, পরিবারতান্ত্রিক এলিট পরিসরের বাইরে গিয়ে। উপদেষ্টার পদ ছেড়ে ইতিমধ্যেই দলটির সিফাহ সালারের ভূমিকায় নাহিদ ইসলাম। প্রাথমিকভাবে ঘোষিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি মূলত তারুণ্য নির্ভর। এতগুলি রাজনৈতিক দল থাকার পরে আরেকটি রাজনৈতিক দল তারা সফল হওয়ার মতো জায়গায় যেতে পারবে কিনা, এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। তবে এই ধরনের প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ কিন্তু আছে। সবাইকে কম বেশি তরুণ মনে হচ্ছে। এখন রাজনীতিতে কিন্তু একটা অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তারুণ্য নির্ভর দল এটা খুবই পজিটিভ একটা কিছু হয়েছে বৈশ্বিক মানদণ্ডেও। সেদিক থেকে প্রবীণদের অবশ্যই আমরা সাথে রাখব, কিন্তু তরুণরাই এখানে মূল চালিকা শক্তি। আত্মপ্রকাশের মধুচন্দ্রিমা পার না হতেই পদত্যাগের ঘটনাও ঘটছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। এই ট্রানজিশন পিরিয়ডটাতে আমরা হয়তো বিভিন্ন সংকট দেখতে পাবো, কিন্তু এই সংকটকে সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। সংস্কার এবং বিচারের দাবি প্রাধান্যের তালিকায় থাকলেও ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে তাতে অংশ নিতে প্রস্তুত নাগরিক পার্টি। মনে করি অংশগ্রহণের জন্য অবশ্যই আমরা প্রস্তুত এবং প্রস্তুতি নিচ্ছি। অংশগ্রহণটা কী মাত্রায় আমরা করতে পারবো এবং কতটুকু ব্যাপকভাবে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো, সেটা এই কয় মাসে আমাদের কাজের উপর নির্ভর করে। এই কম সময়ের মধ্যে ছাত্ররা আসলে সেই জায়গায় তৃণমূলে কতটুকু তারা ওই জায়গায় নিয়ে যেতে পারবে, এটা তো ভোটের ব্যাপার আছে সেখানে, সেটা এখনো দেখার বিষয়। এখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সারা দেশের মানুষ রাজনীতি সচেতন হয়ে উঠেছে। এখন খুব অল্প সময় অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব, অসংখ্য মানুষকে আমাদের সাথে নিয়ে আসা সম্ভব। যদিও নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে ইতিবাচক ভাবনাই রয়েছে এনসিপির। যারা আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে চাইবেন, সেই পুরনো দলগুলোর সাথে হয়তোবা আমাদের জোট আলাপ আলোচনা, আমাদের একটি অ্যালায়েন্স হতে পারে। তবে সঠিক কর্মকৌশল নির্ধারণ করে তৃণমূলে যেতে পারলে আগামীতে নাগরিক পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্ররা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে যত বাধাই আসুক না, তাহলে হয়তো একটা জায়গায় যেতে পারবে। তারা গ্রেটেস্ট পার্টি হতে পারেন, যে কোনো পুরনো দল, কিন্তু আমরা লেটেস্ট পার্টি এবং আমরা লেটেস্ট মানুষের যে জন আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করি। এটা ঐতিহাসিক বাস্তবতা সত্য। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শহরের কোরালিয়া এলাকায় একটি বাসায় ভোর রাতে সেহরি খাবার গরম করার সময় ঘটনাটি ঘটে। এদের মধ্যে মারাত্মকভাবে দগ্ধ ৪ জনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া ২ জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে। গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ ধারণ করেছেন স্বজনরা। চাঁদপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডক্টর মাহমুদুল হাসান জানায়, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে কেউ ৫০ ও কেউ ৬০ দগ্ধ হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের ২০ পড়ে গেছে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর ইট মার্কেটগুলো। ফুটপাত থেকে শুরু করে এমন কোনো শপিং মল নেই যেখানে ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঈদ আসতে এখনও বেশ কয়েকদিন সময় থাকায় বেচাকেনা কম বলে জানালেন ব্যবসায়ীরা। ১৫ রোজার পরে জমজমাট হবে ঈদ মার্কেট, এমন প্রত্যাশা তাদের। শিমুল খানের রিপোর্ট। ঈদ এবং নতুন পোশাক যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আসছে। তাই তো পোশাক কিনতে রাজধানীর বিপণী বিতানগুলোতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন ১৫ রমজানের পর আরও জমজমাট হয়ে উঠবে বেচাকেনা। এখন রোজা শুরু
সামনের দিকে হয়তো কাস্টমার বাড়বে, বেচা কিনাও বাড়বে। 15 রোজার পরে যতটুকু কেনার, কিন্তু বাট শবে বরাতের পর থেকে এটা বেচা বিক্রি যায়, এই বছর এটা হয়নি। 20-18 রমজানের মধ্যেই আমাদের বেচা কেনা পুরো ফুল নিয়ে থাকবে। যদিও গত বছরের চেয়ে এবছর পোশাকের দাম তুলনামূলক অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আমি এখন জামা কিনেছি আর ফুল প্যান্ট কিনেছি। এখানে কাপড়ের দামটা একটু বেশি যাচ্ছে, আবার দেখা গেছে যে দামাদামি করলে অল্প দামে ছেড়ে দিচ্ছে। তুলনামূলকভাবে এখন একটু বেশি মনে হইতাছে আমার কাছে। কেউ আইয়া ভালো চায়, কিন্তু তার সামর্থ্য নাই, তার বাজেট নাই, তখন সে বাধ্য হয়ে একটু কম দামের দেয় নেয়। শুধু কাপড়ের দোকানে নয়, ছোঁয়া লেগেছে মেয়েদের সাজসজ্জার নামি দামি বিপণীতেও। সবার প্রত্যাশা, সিয়াম সাধনার পর ঈদের খুশি ছড়িয়ে যাবে সবার মাঝে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে সেতু ভাঙা, তাই কোনো রকম বাঁশ ও সুপারি গাছ ব্যবহার করে চলাচল করতে হয় স্থানীয়দের। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলগামী শিশুসহ হাজারো মানুষকে। ফলে প্রায়ই ঘটছে ছোট্ট বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষ বলছে আয়রন ব্রিজগুলো সংস্কারের নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্প পাশ হলেই সংস্কার বা পুনর্নির্মাণের কাজে হাত দেওয়া হবে। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের বাকেরগঞ্জে 14টি ইউনিয়নে অর্ধশতাধিক আয়রন ব্রিজের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুলগামী শিশু সহ হাজারো মানুষ। উপজেলার পাদ্রী শিবপুর ও ভরপাশা ইউনিয়নের সংযোগ সেতুটির পাটা ভেঙে বড় বড় ফাঁকা তৈরি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সব ধরনের পথচারী। ফলে নিয়মিতই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একই রকমের ভাঙাচোরা ব্রিজ, নিয়ামতি, কলসকাঠি, গারুড়িয়া সহ প্রায় 14টি ইউনিয়নেই দ্রুত ঝুঁকিপূর্ণ সেতুগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই গ্রামে ওই গ্রামের মানুষ সব ছেলে পেলে অসব মানুষ সবাই এখানে আসে যায়, যে কোনো মুহূর্তে এরা পড়ে যেতে পারে। পোলাপান এই মাদ্রাসায় আসে, এই পোলাপান আসতে পারে না। এখানে অনেক ছাত্রছাত্রী চলতে আছে, মানুষজন চললে লোক পর্যা অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জায়গা খালি ইঞ্জিনিয়ার আয় আর যায়। এখানে আমাকে ব্রিজে খালি প্রায় অ্যাক্সিডেন্ট হইতেই আছে। এই অ্যাঙ্গেল ম্যাঙ্গেল হ্যাঁ তো বসকাই হেলাইছে। আমাদের এই ব্রিজটা দ্রুত দরকার, কিন্তু বাচ্চা কাছে স্কুল এনে এবং একটা বাচ্চাও অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্রিজ দিয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, ভাঙা সেতুগুলো সংস্কার ও নির্মাণের জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প পাশ হলেই সংস্কারের কাজ শুরু হবে। নতুন করে টেন্ডারও যাচ্ছে বেশ কিছু ব্রিজ, এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে আমাদের যে বাকেরগঞ্জের যে আয়রন ব্রিজের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করা যাবে। ইলিয়াস কমল, মাই টিভি। তিস্তা উন্নয়ন মহাপরিকল্পনার সর্ববৃহত্তম তিস্তা সুয়েজ প্রকল্পের কমান্ড এরিয়া আওতায় নীলফামারী পৌর বিভাগের তত্ত্বাবধানে প্রায় 90 কিলোমিটার সেচ খাল সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের প্রায় 95% কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকার কৃষকরা সেচ নির্ভর ফসল উৎপাদনে লাভবানের স্বপ্ন দেখছেন তারা। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কমান্ড এরিয়া সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় 2022-23 থেকে 2024-25 অর্থবছর নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 10টি প্যাকেজে প্রধান খাল 13.37 সেকেন্ডারি ক্যানেল ও টার্সিয়ারি ক্যানেল 90 কিলোমিটার সেচ খাল সম্প্রসারণ ও পুনর্বাসন কাজে ব্যয় ধরা হয়েছে 104 কোটি টাকা। 25 সালের জুন মাসে এ প্রকল্পটির কাজ শেষ হলে প্রায় 15,707 হেক্টর জমি সেচের আওতায় আসবে। এর ফলে প্রতি বছর সেচ প্রকল্প এলাকার কৃষকরা অতিরিক্ত 350 কোটি টাকার ফসল ঘরে উঠবে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। জ্বালানি ও সার সাশ্রয় হবে প্রায় 300 কোটি টাকা। ভাঙাচুরা ছিল, পানি ঠিক মতন পাই নাই, এবারে সংস্কার করছে, এবারে পানি পর্যাপ্ত পরিমাণ আসতেছে। আমরা তিস্তা ক্যানেলের পানি বিঘাপত্র 400 টাকা করে দোন দেই, তাতে আমার লাভ হয়। এখন ক্যানেলের পানি বরাবর আসতেছে, কারণ ডিজেলের দাম বাড়লেও আমার সমস্যা নাই। কৃষকরা বলছেন এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে সেচ নির্ভর ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করবে। 24-25 সালে যে কাজটা করলে আমরা পানি পাইছি সুন্দরভাবে, তিস্তার পানি পাওয়া যাচ্ছে। আগামীতে আমরা আবার ভুট্টা বাদ দিয়ে ধান পুনরায় চাষাবাদ চালু করব। সংস্কারের অভাবে সেচ নির্ভর ফসল উৎপাদনে কৃষকরা বিকল্প হিসেবে বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ পাম্পের চাষাবাদ করে লোকসান গুনতে হতো, কিন্তু সংস্কারের ফলে এখন আর লোকসানের আশঙ্কায় থাকতে হবে না কৃষকদের বলে জানান এ কর্মকর্তা। 89 কিলোমিটার সেচ খাল 107 কোটি টাকা ব্যয়ে আমরা বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমাদের সেচ খালগুলো প্রায় 90 থেকে 95% কাজ সম্পন্ন হয়েছে। চলমান প্রকল্পের কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হলে খাদ্য ভাণ্ডার পূর্ণতা পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষা সহ জলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে প্রকল্পটি।
প্রকল্পটি। আমাদের এই প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষা সহ অন্যান্য হিসেবে ব্যাপক একটা সহায়ক ভূমিকা পায়। তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে সেচ নির্ভর ফসল উৎপাদনের কর্মযজ্ঞ আরও সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে গরু মহিষের জোয়াল বইয়ের প্রচলন প্রায় উঠে গেছে। এ সময় এসে ঘোড়া দিয়ে হাল চাষ তো বিরল ঘটনা, কিন্তু কুষ্টিয়ার ইবিতে জনপ্রিয়তা পাচ্ছে ঘোড়া দিয়ে হাল চাষ। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামে পশ্চিমের বিস্তীর্ণ মাঠে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন টুটুল শেখ। গত 5 বছর আগে হাট থেকে 10 থেকে 15,000 টাকায় কিনে আনেন একটি ঘোড়ার বাচ্চা। এরপর যত্ন ও লালন পালন করে ঘোড়াটিকে দিয়ে হাল চাষ করছেন অন্যের জমিতে। ঘোড়া দিয়ে হাল চাষের সুবিধা অনেক, তাই তো ট্রাক্টর, পাওয়ার টিলার কিংবা মহিষের জোয়াল মই নয়, বরং ঘোড়ার জোয়াল ময়ে কৃষকের আস্থা দিন দিন বাড়ছে। ঘোড়াতে চাষ করতে গেছে অল্প খরচে কাজ হয়ে যায়, এই জন্য আমি ঘোড়া লাগাচ্ছি। ঘোড়ালার একটা সংসারে ঘোড়া থাকলে সংসারটাও চলে যায় ভালোভাবে। দেখা যায় একটা জমি বাসই দিলু, কিছু টাকা পাইলু, ধান বতি পাইলু, ধানটা সংসারের জন্য সব দিক থেকে সুবিধা। ঘোড়ার মালিক টুটুল শেখ জানান, আমন ও বড় মৌসুমে ঘোড়া দিয়ে প্রতিদিন কমপক্ষে 10 বিঘা জমি মই দেয়া যায়। একই মাঠের কাছাকাছি জমি হলে আরও বেশি জমিতে মই দেয়া সম্ভব হয়। 1 বিঘা জমিতে মই দিয়ে 200 টাকা পান ও বছর শেষে 100 মনের বেশি ধান পেয়ে থাকেন। আগে তো মানুষ নাঙ্গল দিয়ে চাষ করতো, এখন টিলার দিয়ে চাষ করে, খালি শুধু মই দেওয়ার জন্য ঘোড়া দিয়ে মই দিলে সুবিধার বেশি। এক বছরে মানে 40 বিঘে 50 বিঘে এরকম ধান টানা, বছরে 100 মনকে ধান। আধুনিক প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে, এজন্য গরু মহিষ ছেড়ে প্রযুক্তি ব্যবহার করছে। তবে যাদের টাকা পয়সা কম তারা ঘোড়া দিয়ে হাল চাষ করছেন বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা এখন কৃষিতে দ্রুত যান্ত্রিকরণের দিকে যাচ্ছি। সেসবে এখানে সে পাওয়ার টিলার ট্রাক্টর এখানে দিয়ে কাজ করি, তার যেটা আছে তার তো অন্য গরু নাই, সেটা দিয়ে ঘোড়া আছে, সেটা দিয়ে করলে সে লাভবান হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। দেশে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 10 থেকে 12টি হলের শিক্ষার্থীরা অংশ নেন। শনিবার দিবাগত রাত 1:45টার দিকে ধর্ষণের ঘটনার সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রাত 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধা ঘন্টা বিক্ষোভ শেষে রাত 3টার দিকে অবরোধ তুলে নেন তারা। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে দিনাজপুরের পার্বতীপুরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার সাকিনা বিনতে শরীফ ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষা স্বেচ্ছাসেবী নারী সমিতির সদস্য ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে গড়ে ওঠা 2টি ইট ভাটায় অভিযান চালিয়ে 1.5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার ফতেপুর এলাকায় অবস্থিত 2টি ইট ভাটায় এই অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা। সে সময় অবৈধভাবে ইট তৈরির অভিযোগে একটিকে 50,000 ও আরেকটি ইট ভাটাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মুনতাসির রহমান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের হয়, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা সহ অন্যান্য। বিশেষ করে নারীরা নিশ্চিত করতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের দেশ। রাজধানীর কাবরাঙ্গীচর 55 নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বড়গ্রাম ইয়াজউদ্দিন স্কুল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। কাবরাঙ্গীচর থানার ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া। এর আগে অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানামি। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল আলী সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিন রাজনীতি করেছি, আমার প্রত্যাশা আমি এখানে আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচন করব। আমাকে একজন নারী হিসাবে নয়, আমাকে একজন মানুষ হিসাবে এই কুষ্টিয়া 2-এর যে মনোনয়ন সেটা আমি প্রত্যাশা করি, আমি পাবো ইনশাআল্লাহ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরো বলেন, সে সকল বিশৃঙ্খলা কাটিয়ে দেশের শৃঙ্খলা ফেরাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার সিলেট সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ডে মোল্লারগাঁওস্থ গোপ শহর মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিঠুন মৈত্র। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু। এ সময় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান সহ আরও অনেক উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সদর উপজেলার মিয়ারবেরি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন, নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে 4 জন প্রতারক আটক হয়েছে। নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পায়তারা করছিল। ব্যবসায়ীর বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার জাফলংয়ের জুমপার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের জুমপার, পশ্চিম লাখেরপাড় ও কান্দবস্তি এলাকায় এই অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় 20 থেকে 25টি মেশিন ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল হুদা সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।